ওকে, আইএলটিএস রাইটিং টাস্ক 1 এর এই ভিডিওতে আমরা দেখব কিভাবে পাই চার্ট লিখতে হয়। তার আগে দেখে নেওয়া যাক গত ভিডিওতে আমরা কি দেখেছিলাম। গত ভিডিওতে আমরা মূলত বার গ্রাফ নিয়ে আলোচনা করেছিলাম। তো কিভাবে একটা বার গ্রাফ থেকে কি এলিমেন্টস বা কম্পোনেন্টস আমরা আইডেন্টিফাই করতে পারি সেটা দেখেছিলাম। তারপরে আমরা দেখেছিলাম যে কিভাবে একটা ইন্ট্রোডাকশন লিখতে হয়। তারপরে আমরা দেখেছিলাম কিভাবে ওভারভিউ লিখতে হয়। তারপরে আমরা দেখেছিলাম কিভাবে অ্যানালাইসিস করতে হয়, কি অ্যানালাইসিস, কি ইনফরমেশনগুলো সেগুলো অ্যানালাইসিস করে দুইটা ভাগে ভাগ করা। একটা হচ্ছে প্যারা 1 এর জন্য বা ডিটেল প্যারা 1 এর জন্য, একটা প্যারা 2 এর জন্য। এবং ফাইনালি আমরা কিছু সেন্টেন্সের স্ট্রাকচার দেখেছিলাম উইথ ভোকাবুলারিজ। ঠিক একইভাবে আমরা এই ভিডিওতে পাই চার্টের জন্য কিছু স্ট্র্যাটেজিস, কিছু ভোকাবুলারিজ, কিছু অ্যানালাইসিস, কিছু সেন্টেন্স স্ট্রাকচার দেখব। তো অন্যান্য রাইটিং টাস্ক 1 এর টাইপসের মতোই এখানেও ঠিক একই স্ট্রাকচার ফলো করে। তো আমরা কি করব, প্রথমে ইন্ট্রোডাকশন লিখব। ইন্ট্রোডাকশন যেটাতে থাকবে আমাদের একটা সেন্টেন্সে আমরা লিখে ফেলব। তারপরে আমরা ওভারভিউ লিখব 1 থেকে 2 সেন্টেন্সের ভিতরে। যদি একটা সেন্টেন্স লিখে একটা কমপ্লেক্স সেন্টেন্স করে দেব, তাহলে আমাদের সুন্দর করে ওভারভিউ লেখা হয়ে যাবে। তারপর আমাদের যে ইনফরমেশনগুলো থাকবে সেটা আমরা কি করব, অ্যানালাইসিস করব, করে ক্যাটাগরাইজ করে আমরা কি করব, আমরা দুইটা ভাগে ভাগ করে ফেলব। একটা দিব ডিটেল প্যারাগ্রাফে, একটা দিব ডিটেল প্যারাগ্রাফে 2তে। তো এভাবে আমরা কিন্তু ভাগ করতে পারি, ডিটেল প্যারাগ্রাফ 1 এবং ডিটেল প্যারাগ্রাফ 2, পার্ট 1 অ্যান্ড পার্ট 2। তো পার্ট 1এও 3 থেকে 4টা সেন্টেন্স থাকবে, পার্ট 2তেও 3 থেকে 4টা সেন্টেন্স থাকবে। ওকে, এবার আসেন স্টেপ 1। স্টেপ 1-এ আমরা যেটা করব, প্রথম আমরা দেখব কোন টেন্সে আছে। যে টেন্স থাকবে সেই টেন্সটা আমরা আইডেন্টিফাই করে রাখবো। সেটা হতে পারে পাস্ট টেন্সের, সেটা হতে পারে প্রেজেন্ট টেন্সের, সেটা হতে পারে প্রেজেন্ট এবং ফিউচার টেন্স মিলায়, অথবা শুধু ফিউচার টেন্সে হতে পারে। তো আমাদের এই টেন্সটা আইডেন্টিফাই করতে হবে। আদারওয়াইজ আমরা যখন লিখতে যাব যদি টেন্সের ভুল হয় তাহলে কিন্তু ভুল, এতে মার্ক কাটা যাবে। তারপর টপিক্সটা কিসের উপরে বর্ণনা করা হয়েছে সেটা আমাদের আইডেন্টিফাই করতে হবে। দেন যদি কোনো প্লেস থাকে তাহলে প্লেসের নাম সহ আমাদের আইডেন্টিফাই করে ফেলতে হবে। তারপরে যদি টাইম উল্লেখ থাকে তাহলে টাইমের কথা আমাদের উল্লেখ করতে হবে। তো সেজন্য আমাদের আইডেন্টিফাই করে ফেলতে হবে। তারপর আসেন কম্পোনেন্টস। হোয়াট ইজ দ্য কম্পোনেন্টস? কম্পোনেন্টস হলো এই 3টা মিলাই কিন্তু কম্পোনেন্টস। এর বাইরে আরও কম্পোনেন্টস থাকতে পারে, হ্যাঁ, আরও এক্সট্রা কম্পোনেন্ট থাকতে পারে। তো এই কম্পোনেন্টগুলাই কিন্তু আমাদের পুরা 3-4টা প্যারাতে আলোচনা করা হবে বা 3-4টা প্যারাতে লেখা হবে। তো এই কম্পোনেন্টগুলো আমাদের আইডেন্টিফাই করতে হবে। এটা একদম ইউনিক আইডিয়া, আই থিঙ্ক। সো এই তিনটা বাদেই আরও কিছু কম্পোনেন্ট থাকতে পারে, সেটা আমরা আইডেন্টিফাই করব কি দেখে, আমাদের পাই চার্ট দেখে এবং আমাদের কোশ্চেনটা দেখে। এবার স্টেপ 2তে আমরা একটা ইন্ট্রোডাকশন লিখব। তো ইন্ট্রোডাকশনটা কি হবে? ইন্ট্রোডাকশনটা আমরা কিচ্ছুই করব না, আমরা শুধুমাত্র যদি পাই চার্ট থাকে পাই চার্ট দিব, পাই চার্ট দিয়েই যেভাবে আছে সেভাবে দিব। যদি 2-3টা পাই চার্ট থাকে তাহলে এস যোগ করব, হ্যাঁ। তখন কিন্তু আর শো এর পাশে এস যোগ করবো না, কারণ সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টে বলা আছে সাবজেক্ট যদি 3rd পারসন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে এস বেস যোগ হবে। কিন্তু এস যদি এখানে থাকে তাহলে 3rd পারসন সিঙ্গুলার হবে না, এটা প্লুরাল হয়ে যাবে। যার কারণে আমরা এখানে এস বাই এস যোগ করব না। ঠিক একইভাবে কম্পেয়ারের ক্ষেত্রেও, ইলাস্ট্রেটরের ক্ষেত্রেও বা ডেমনস্ট্রেশনের ক্ষেত্রেও আমরা যেটা ইউজ করেন না কেন, তবে আমরা কম্পেয়ার ইউজ করবো না শো ইউজ করবো, নাকি ইলাস্ট্রেটেড ইউজ করবো, নাকি অন্য কোনো ওয়ার্ড ইউজ করবো। তো আমার কথা হচ্ছে যেটা সুইটেবল হয়। যদি পাই চার্ট টু পাই চার্ট কম্পেয়ার করে থাকে বা পাই চার্টের ভিতরে যদি অন্য কোনো আইটেমসকে কম্পেয়ার করে থাকে তাহলে অবশ্যই আমরা কম্পেয়ার শব্দটা লিখব, হ্যাঁ। আর যদি বর্ণনা করে থাকে তাহলে আমরা ইলাস্ট্রেটেড বা শোজ দিতে পারি।
তারপরে আমরা কি করব, আমাদের টপিক যেটা থাকবে সেটার প্যারাফ্রাইজ করে দেবো। হ্যাঁ, তারপর যদি প্লেস থাকে প্লেস দিয়ে দেবো, টাইম থাকলে টাইম দিয়ে দেবো। খুব ইজি, খুব ইজি। আপনি এই বিশেষ করে এই যে টপিক্সটা থাকবে, এই টপিক্সটা 2-3টা দেখলে আমার মনে হয় এটা খুব বেশি কঠিন হবে না আপনার জন্য। শুধু এই জায়গাটা প্যারাফ্রাইজ, আরগুলো তো মুখস্থ লিখবেন, এটার তো পুরো মুখস্থ লিখবেন, দেন এটা তো পুরো মুখস্থ। আর টাইমের ক্ষেত্রে, হ্যাঁ, টাইমের ক্ষেত্রে আমাদের টাইম এক্সপ্রেশনের একটা ভিডিও আছে, ওটা একটু দেখে নিতে পারেন। হ্যাঁ, তাহলে আপনাদের কাছে ক্লিয়ার হয়ে যাবে। এখন চলুন দেখা যাক ওভারভিউ কীভাবে লিখতে হয় স্টেপ 3-তে। ওকে, স্টেপ 3-তে আমরা ওভারভিউ কীভাবে লিখব। ওকে, ওভারভিউ আমাদের দেখতে হবে ওভারঅল ট্রেন্ড। তার মানে ওভারভিউ মানে আপনি দূর থেকে কি চেঞ্জটা দেখতে পাচ্ছেন বা কোথায় কোথায় পরিবর্তন দেখতে পাচ্ছেন, যা দেখতে পাচ্ছেন অনেক দূর থেকে সেটা লেখেন, আর কাছে এসে লিখবেন ডিটেলসে। তো সি দ্য ওভারঅল ট্রেন্ড, সি দ্য ওভারঅল ট্রেন্ড। ওকে, আমাদের ওভারঅল ট্রেন্ড দেখতে হবে। আর যদি এরকম ট্রেন্ড না পাই তাহলে আমরা কি করব, এভারেজ ডিফারেন্স বিটুইন দ্য চার্টস ওভার দ্য টাইম, যদি টাইম থাকে। হ্যাঁ, যদি টাইম না থাকে তাহলে আমাদের টাইম না দিলেও চলবে। ওকে, টাইম দেওয়ার কোনো দরকার নেই, কারণ নাই, কোথা থেকে দিবেন। সি দ্য এভারেজ ডিফারেন্স উইথিন চার্ট, ওই চার্টের ভিতরে আমরা এখানে বলছি চার্ট টু চার্ট ডিফারেন্সের কথা বলছে, এটাতে এটা ডিফারেন্সের কথা বলছে। আর উইথিন চার্ট মানে এর ভিতরে আমাদের যদি এরকম থাকে, হ্যাঁ, তো সেটা আমরা বর্ণনা করতে পারি বা সেটাই আমরা ডিফারেন্সটা দেখতে পারি, সেটাই বলা হয়েছে এই নাম্বারটা। আর এটা বলা হয়েছে মূলত এই নাম্বারটা। তো এটাই ছিল আমাদের ওভারভিউ লেখার সিস্টেম। তো আমরা যখন রিয়েল একটা এক্সাম্পল দেখব তখন আমাদের এই স্টেপ 3টা ক্লিয়ার হয়ে যাবে বা ওভারভিউ লেখাটা ক্লিয়ার হয়ে যাবে। এবার আসেন স্টেপ 4। তো আমাদের কি করতে হবে, স্টেপ 4-এ কি করতে হবে, আমরা জানি আমাদের 2টা প্যারা, ডিটেল প্যারা লিখতে হবে 2টা। তো এটা আমাদের ক্যাটাগরাইজ করতে হবে। কি ক্যাটাগরাইজ করতে হবে, ইনফরমেশন। তো ইনফরমেশন আমরা কীভাবে ক্যাটাগরাইজ করব, ইনফরমেশনটা আমরা ক্যাটাগরাইজ করব ওভারঅল ট্রেন্ড দেখব, যেটা আমরা আগেই আলোচনা করছি। ওভারঅল ট্রেন্ড দেখব, দেখার পরে 2টা ভাগে ভাগ করে ফেলবো। ওকে, তারপর ক্যাটাগরাইজ আর গ্রুপস, 2টা ক্যাটাগরিতে ভাগ করব। হ্যাঁ, 2টা ক্যাটাগরিতে দেখা যাচ্ছে 2 ধরনের প্রোডাক্টস আছে, যেটা আমি বলছিলাম যে লাক্সারিয়াস গুডস আর ফুড। হ্যাঁ, ফুড মানে ডেলি কনজামশন যে গুডসগুলো, সেটা। এভাবে যদি 3টা থাকে, আমরা 3টা একটা গ্রুপে, আর লাক্সারিয়াস গুডস যদি 3টা থাকে তাহলে 3টা আর একটা গ্রুপে দিয়ে আমরা এই 3টা আলোচনা করবো একটা প্যারাতে, এই 3টা আলোচনা করবো আরেকটা প্যারাতে। তাহলে কি হলো, আমাদের গ্রুপ ওয়াইজ ক্যাটাগরিজ করতে পারবো। তারপর সিগনিফিক্যান্ট পয়েন্টস অ্যান্ড কম্পারিজন। সিগনিফিক্যান্ট পয়েন্ট অ্যান্ড কম্পারিজন মানে কি, আমরা সিগনিফিক্যান্ট পয়েন্ট মানে হায়েস্টগুলো এক পাশে আর লোয়েস্টগুলো এক পাশে নিয়ে আমরা আলোচনা করতে পারি। দিস ইজ রিয়েলি গুড। আপনি কোনো কিছু না পাইলে, কোনো ট্রেন্ড না পাইলে, কোনো ক্যাটাগরি না পাইলে হাইস্ট লোয়েস্টগুলো আলাদা করে ফেলবেন। হাইস্ট লোয়েস্টগুলো আলাদা করে ফেলে হাইস্টগুলো এক পাশে বর্ণনা করবেন, লোয়েস্টগুলো এক পাশে বর্ণনা করবেন, শেষ। দারুণ। তো এটা কিন্তু এই যে আমরা টেবিল, লাইন গ্রাফ, বার গ্রাফ আলোচনা করছি, তো এখানে কিন্তু এই সিগনিফিক্যান্ট পয়েন্টস অ্যান্ড কম্পারিজন নিয়ে বেশি আলোচনা করা হয়েছে। তারপরে এটা নিয়ে তারপর হচ্ছে ক্যাটাগরিজ আর গ্রুপ নিয়ে, এটাও নিয়ে হয় কিন্তু এটা ডিফেন্স করে, আসলে এটা একটু রিলেটিভলি কম আসে। আর টাইমের উপরে বিশেষ করে আসে এটা লাইন গ্রাফে, হ্যাঁ, বিশেষ করে বেশিরভাগ সময়। কিন্তু এখানে যে পাইসাটা আসবে না তাও না, টাইম বেস করে আমরা নিতে পারি। যেমন আমাদের থাকতে পারে 2002 সালে আমাদের বলা ছিল যে কোনো একটা প্রোডাক্টের সেল সম্পর্কে বলা ছিল বা কিছু প্রোডাক্টের সেল সম্পর্কে বলা ছিল, আবার সেটা 2004 সালে সেটা আলোচনা করা হয়েছে। হ্যাঁ, তো এটা ডিফারেন্স কিন্তু হতে পারে। তো তখন আমরা টাইম বেস স্প্লিটিং করতে পারি, টাইমের উপর ভিত্তি করে আলাদা করে ফেলতে পারি। 2002 সালে একটা প্যারাতে, 2004 সালে একটা প্যারাতে, এভাবে আমরা আলোচনা করতে পারি। হ্যাঁ, এই আবার অন্যভাবে করতে পারি যে 2002 সালে যেটা হাইয়েস্ট ছিল সেটা আমরা এইখানে যেটা হাইয়েস্ট আছে সেটার সাথে কম্পেয়ার করতে পারি, হ্যাঁ, আইটেম টু আইটেম। সো এটাও কিন্তু করা যেতে পারে, সেটা অ্যাকচুয়ালি ডিপেন্ডস করে। তো এই জন্য আমি
কীভাবে ক্যাটাগরি করবেন সেজন্য ব্রডলি 4টে ভাগে ভাগ করছি। আপনার এটা ফিট না করলে এটা ফিট না করলে এটা যদি আপনার ফিট না করে তাহলে এটা, সো যে কোনো একটা পিক করতে পারেন আপনি। সো এটাই ছিল আমাদের মূলত হচ্ছে ওভারঅল, এটা হচ্ছে আমাদের ছিল মূলত ডিটেল প্যারাগ্রাফ লেখার স্ট্র্যাটেজি। এখন আমরা দেখব যে কিছু সেন্টেন্স স্ট্রাকচার। ওকে, দিস ইজ রিয়েলি ইম্পর্টেন্ট। কারণ কি, আমরা কিন্তু আসলে আমাদের কাছে অনেক ইনফরমেশন থাকলেও আমরা সেন্টেন্স স্ট্রাকচার করতে পারি না। কারণ কি, কারণ হচ্ছে আমরা জানি না কীভাবে সেন্টেন্স স্ট্রাকচার করে। তো আমাদের সবসময় মাথায় রাখতে হবে সাবজেক্ট ভার্ব অবজেক্ট কোথা থেকে নেব? কম্পোনেন্ট থেকে। ওই যে প্রথম কম্পোনেন্ট আমরা লিখছিলাম, হ্যাঁ, যে আমাদের টপিকস একটা কম্পোনেন্ট, তারপর টাইম একটা কম্পোনেন্ট, প্লেস একটা কম্পোনেন্ট, তারপর যদি আইটেমস থাকে বা কোনো ক্যাটাগরি থাকে, হ্যাঁ, তো সেগুলো কিন্তু একটা কম্পোনেন্টস। তো এইগুলো দিয়ে আমরা কিন্তু একটা সেন্টেন্স বানাবো। হ্যাঁ, তো এটা গেল আমাদের সেন্টেন্স স্ট্রাকচার করা। তারপর আমরা শুরু করতে পারি হাইয়েস্ট অ্যান্ড লোয়েস্ট, সেটা দিয়ে কম্পেয়ার করতে পারি। মানে সবচেয়ে যেটা সিগনিফিক্যান্ট পয়েন্ট ধরে আমাদের আলোচনা করবো। ধরেন এখানে হাইয়েস্ট পয়েন্ট আছে এটা, লোয়েস্ট পয়েন্ট আছে এটা। তখন আমরা কি করব? হাইয়েস্ট এবং লোয়েস্টের সাথে কম্পেয়ার করব, তারপরে বলবো এটার কথা আলোচনা করে দেবো। ক্লিয়ার? তারপরে যদি আরও কিছু থাকে ছোট ছোট করে, তো আমি এখানে এটা আলোচনা করব। হ্যাঁ, বাকি আইটেমগুলা দিয়ে লিখতে হবে। হ্যাঁ, এটা ক্যাটাগরিজ করে লিখতে হবে। তো বাংলায় লিখছি আমি আর কি। তো এভাবে কিন্তু সুন্দর করে লেখা যেতে পারে। তারপরে সেন্টেন্স স্ট্রাকচার যদি কোনো কিছু খুঁজে না পান, মাথার ভিতরে যদি কোনো কিছু না পান, তাহলে দেয়ার ইজ, দেয়ার আর, পাস্ট টেন্স হলে ওয়ার এবং ওয়াজ, প্রেজেন্ট টেন্স হলে ইজ এবং ফিউচার হলে উইল, এভাবে আপনারা বসাতে পারেন। এটা ছিল সেন্টেন্স স্ট্রাকচার। তাহলে আরেকবার বলি, আমাদের সাবজেক্ট ভার্ব অবজেক্ট চুজ করতে হবে কম্পোনেন্ট থেকে। হ্যাঁ, কম্পোনেন্ট থেকে। তো যে বিষয় নিয়ে আলোচনা হবে, যে টপিকস নিয়ে আলোচনা হবে, অধিকাংশ সময় সেটা আমরা সাবজেক্ট হিসাবে ধরবো। হ্যাঁ, যে বিষয়টা নিয়ে আলোচনা করা হবে। তারপর হচ্ছে হাইয়েস্ট লোয়েস্ট দিয়ে আমরা কম্পেয়ার করব। এই বছর এটা হাইয়েস্ট ছিল, কিন্তু আগামী বছর এটা প্রেডিক্ট করা হচ্ছে যে এটা লোয়েস্ট হয়ে যাবে অন্যান্য প্রোডাক্টের দামের থেকে। এভাবে কিন্তু কম্পেয়ার করতে হবে। তখন কিন্তু আপনি কম্পেয়ার যখন করতেছেন, একটা কমপ্লেক্স সেন্টেন্স কিন্তু মারতেছেন এখানে। তারপরে সেকেন্ড র্যাঙ্কে যখন দেখছেন হুইচ ইজ ফলোড বাই, তো এখানে কিন্তু একটা কমপ্লেক্স সেন্টেন্স মারতে। তারপরে বাকিগুলো একসাথে আপনি একটা ক্যাটাগরিজ করে একটা সেন্টেন্স দিতে পারেন। তাহলে আপনার ওভারঅল 3টা সেন্টেন্স হয়ে যাবে। আর যদি কোনোভাবে মানে সেন্টেন্সের ভেরিয়েশন নিয়ে আসতে পারছে না, তখন দেয়ার ইজ, দেয়ার আর, তাহলে কিন্তু ওভারঅল সেন্টেন্সের স্ট্রাকচার আমার চেঞ্জ হয়ে যাবে। তো এভাবে সেন্টেন্সের স্ট্রাকচার যদি আমরা চেঞ্জ করতে পারি, তাহলে আমাদের ওভারঅল মার্কসটা ভালো আসবে, এটা আমি নিশ্চিত করে বলতে পারি। তো প্র্যাকটিস করতে হবে, খুব প্র্যাকটিস করতে হবে। প্র্যাকটিস ছাড়া আসলে আইএলটিএস ভালো করা মুশকিল, বিশেষ করে আমাদের মতো দুর্বল স্টুডেন্টদের। ওকে, এবার আসলে আমরা কিছু ইম্পর্টেন্ট ভোকাবুলারিজ শিখে নিই। যেমন প্রেজেন্ট, কনস্টিটিউট, অ্যাকাউন্ট ফর, কম্প্রাইজ, মেকআপ, এগুলো ভার্ব হিসেবে ব্যবহার করতে পারেন। হ্যাঁ, তারপর নাউন, পার্সেন্টেজ, প্রপোর্শন, সেগমেন্ট, মেজরিটি, মাইনরিটি। দেখেন, পার্সেন্টেজ বারবার ইউজ করবেন, নো, প্রপোর্শন দিতে পারেন, এর পরিবর্তে রেশিও দিতে পারেন, রেশিও। হ্যাঁ, তো এইগুলো আপনাদের একটু গুগল সার্চ করে বের করতে হবে যে কিসের পরিবর্তে কি লেখা যেতে পারে। তারপর আসেন অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব। দেখেন এখানে ইকুয়াল একটা অ্যাডজেক্টিভ এলও যোগ করে তাকে অ্যাডভার্ব তৈরি করা হয়েছে। একইভাবে অন্যান্য যে ওয়ার্ডগুলো এখানে আছে, প্রিডোমিনেন্ট, তারপরে এর পরে এলওয়াই যোগ করে প্রিডোমিনেন্টলি করা হয়েছে, যেটা অ্যাডভার্ব। তারপরে একইভাবে সিগনিফিক্যান্ট, তারপর সাবস্টেন্সিয়াল, মার্জিনাল, সবগুলোর পিছনে এলও যোগ করে অ্যাডভার্ব করা হয়েছে। চলুন এখন দেখি আমরা দুটা ইম্পর্টেন্ট নোট। আমাদের টেবিল, বার গ্রাফ, তারপর লাইন গ্রাফ, তারপরে পাই চার্ট, যেটা এখন আলোচনা করছি, এগুলো সবগুলোর ক্ষেত্রে অ্যাক্টিভ ভয়েস লিখ একদম পরিষ্কার করে
যে এটা অ্যাক্টিভ ভয়েসে লিখতে হবে, অ্যাক্টিভ ভয়েসে লিখতে হবে, ঠিক আছে, অ্যাক্টিভ ভয়েসে লিখতে হবে। ইফ দেয়ার ইজ এ টাইম ট্রেন, যদি এখানে কোনো টাইম ট্রেন থাকে, প্লিজ ফলো দ্য রাইটিং স্ট্র্যাটেজিস ইউজড ফর লাইন গ্রাফস। তার মানে যদি এখানে কোনো টাইম ট্রেন থেকে থাকে তাহলে আমরা অবশ্যই সেটা কি ফলো করব, আমরা ফলো করব লাইন গ্রাফ কিভাবে ডেসক্রাইব করা হয়েছে সেটাই। ওকে, এখন চলুন আমরা পাই চার্টের একটা রিয়েল এক্সাম্পল দেখি এবং আমাদের স্ট্র্যাটেজি যেগুলো শিখছি সেগুলোর সাথে মিলাই দেখি যে আসলে কতটুকু মেলে। আমরা স্ট্র্যাটেজিগুলো দিয়ে আসলে একটা রাইটিং টাস্ক অন পাই চার্ট দেখতে পারবো কিনা। ওকে, তো আমাদের স্টেপ অনেকই ছিল, টেন্স দেখতে হবে। তো টেন্সটা আমাদের কীভাবে দেখতে হবে? টেন্স দেখার জন্য আমাদের মূলত যেটা করতে হবে, আমাদের যে কোশ্চেনটা দেওয়া আছে সেটা পড়তে হবে। তো আমরা কোশ্চেনটা পড়ে ফেলে, দ্য পাই চার্টস কেন স্পেস দিছে, অনেকগুলো পাই চার্ট আছে এর জন্য। শোস দ্য ইলেকট্রিসিটি জেনারেটেড ইন জার্মানি and France from all sources and renewable in the year। তাহলে এখানে টপিকস কিন্তু ইলেকট্রিসিটি জেনারেশন, তাহলে ইলেকট্রিসিটি জেনারেশন হয়ে গেল। তারপরে হচ্ছে প্লেস জার্মানি অ্যান্ড ফ্রান্স, তারপরে হচ্ছে সোর্স টাইপস আছে অন্যান্য, সেগুলো হচ্ছে সোর্সেস, রিনিউয়েবল অ্যান্ড রিনিউয়েবল, দেন ইয়ার আছে 2009। তাহলে এখান থেকে কিন্তু আমরা বের করতে পারি টেন্স, পাস্ট টেন্স, তারপর টপিকস আমাদের ইলেকট্রিসিটি জেনারেশন, প্লেস জার্মানি অ্যান্ড ফ্রান্স, টাইম 2009, কম্পোনেন্টস এগুলো সবই, সাথে সাথে আমাদের আরও কিছু কম্পোনেন্ট আছে যে অল সোর্সেস অ্যান্ড রিনিউয়েবল। ওকে, আমাদের কম্পোনেন্টগুলো আলাদা করা শেষ। তো প্রথমে যে টাইটেলটা দেওয়া আছে জার্মানি ইলেকট্রিসিটি জেনারেশন 2009, 560 বিলিয়ন কিলোওয়াট। ওকে, তারপর অল টাইপস যেটা আমাদের এখানে দেখে আসছি আমরা, অল সোর্সেস, তার মানে অল সোর্সের থেকে কতটুকু ইলেকট্রিসিটি আসে, এবং শুধু রিনিউয়েবল দিছে, শুধু রিনিউয়েবল থেকে কতটুকু প্রডিউস হয়। দেখেন এখানে একটা সাইন দেওয়া আছে, ঠিক আছে, এখান থেকে, তার মানে এইটা থেকে এটা, হ্যাঁ, এটাকে ডিস্ট্রিবিউট করছে আলাদা করে, একইভাবে এটা থেকে এটা ডিস্ট্রিবিউট করছে আলাদা করে। দেখেন ফ্রান্স ইলেকট্রিসিটি জেনারেশন 2009, 510 বিলিয়ন কিলোওয়াট। আমাদের ইউনিট অফ মেজারমেন্ট কী দেওয়া আছে? বিলিয়ন। এখন আমাদের কি করতে হবে? আমাদের টপিক শেষ, এখন আমাদের 2 নম্বর স্টেপে যেতে হবে। 2 নম্বর স্টেপে আমাদের কি আছে? ইন্ট্রোডাকশন। তাহলে এটা দেখেন, এটা কম্পেয়ার করছে, তাহলে আমি বলবো দ্য পাই চার্টস কম্পেয়ার দ্য প্রোডাকশন অফ ইলেকট্রিসিটি ইন জার্মানি অ্যান্ড ফ্রান্স ইন দ্য ইয়ার 2009। শেষ, আমাদের ইন্ট্রোডাকশন লেখা শেষ। আমরা কী করছি? জাস্ট প্রথমটুকুই প্যারাফ্রাইজ করছি, দেন আমাদের টপিক্সটা প্যারাফ্রাইজ করছি, আর হুবাহুব লাস্টে যেটা দেওয়া আছে সেটা আমরা বসাই দিচ্ছি। তো এখানে আরেকটু সেন্টেন্সটা বাড়ানো যেত কিভাবে? The pie charts compare the amount of electricity produced from all sources and renewable sources in Germany and France in 2009. ওকে, এখন আমাদের স্টেপ 3-তে আসতে হবে। স্টেপ 3-তে দেখেন আমরা বলছি যে ওভারভিউ লিখবো। ওভারভিউ কী লিখবো? ওভারঅল ট্রেন্ড দেখবো, এভারেজ ডিফারেন্স দেখবো, আর কি দেখবো? এভারেজ ডিফারেন্স উইথিন চার্টের ভিতরে যদি কোনো ডিফারেন্স থাকে সেটা দেখবো, আর আদারওয়াইজ আমরা ওভারভিউ দেখবো। দেখেন ওভারভিউ যদি দেখি তাহলে কি আসে? যেহেতু আমাদের এটা অল সোর্সেস, যেখানে একটা পোর্শন আছে রিনিউয়েবল, এবং রিনিউয়েবল আলাদা করে আরেকটা পাই চার্ট করা আছে, 2টা দেশের ক্ষেত্রে সেম। তো আমরা ওভারভিউ কিন্তু দেখতে পাচ্ছি যে আমাদের জার্মানিতে ইলেকট্রিসিটি অধিকাংশ কনভেনশনাল থার্মাল থেকে আসে, আর ফ্রান্সে নিউক্লিয়ার থেকে আসে। তো এটা কিন্তু আমাদের সব থেকে বেশি। আবার যদি দেখি রিনিউয়েবলের ক্ষেত্রে কিন্তু জার্মানিতে বায়োমাস থেকে আসে, আর ফ্রান্সে রিনিউয়েবল এনার্জি যেগুলো আছে, যেগুলো সেক্টর আছে, তার ভিতরে হাইড্রোইলেকট্রিক থেকে বেশি আসে। তো আমরা কিন্তু হাইয়েস্ট পয়েন্ট করে ফেলছি। আচ্ছা, লোয়েস্ট পয়েন্ট দেখি,
লোয়েস্ট পয়েন্ট কিন্তু আমাদের যে জার্মানির কথা চিন্তা করি সেটা হবে কি, সেটা হবে রিনিউয়েবল। একইভাবে এখানে কিন্তু আমরা যদি দেখি তাহলে লোয়েস্ট হবে কনভেনশনাল থার্মাল। কোথায়? ফ্রান্সে। তাহলে আমরা হায়েস্ট লোয়েস্ট বের করে ফেলছি। ওকে, এবার আসেন আমরা ক্যাটাগরি করব। হ্যাঁ, এবার আমরা ক্যাটাগরি করব কীভাবে করা যায়, যেটা আমাদের স্টেপ 4 দেওয়া ছিল। ওভারঅল ট্রেন্ড অ্যান্ড স্পেসিফিক ডিটেলস। আমরা ওভারঅল ট্রেন্ড দেখব, তারপর দেখব ক্যাটাগরিজ অর গ্রুপ। টাইম বেস্ট, যেহেতু টাইম বেস্ট নাই এখানে আমরা টাইম বেস্ট করবো না, এটা রেড, এটা দিয়ে আমরা করবো না, এটা দিয়ে হবে না কারণ টাইম নাই। সিগনিফিক্যান্ট পয়েন্ট অ্যান্ড কম্পারিজন, তার মানে এই 3টা দিয়েই হবে। তো আমরা দেখি ওভারঅল ট্রেন্ড দিয়ে কী করা যেতে পারে। সো ওভারঅল ট্রেন্ড কিন্তু আমরা খুব বেশি যে যাই তাও কিন্তু না, একটু চিন্তা করে দেখেন কোনো ওভারঅল ট্রেন্ড কিন্তু নাই। টাইমের ক্ষেত্রে বিশেষ করে এই ওভারঅল ট্রেন্ডটা দেখা যায়, কিন্তু এখানে কিন্তু তেমনটা নাই। আচ্ছা, আমরা এটা পরে আসি, এটা আলোচনা না করলেও হবে কারণ এটা খুব বেশি যাচ্ছে না। তাহলে ক্যাটাগরি আর গ্রুপ, আমরা ক্যাটাগরি আর গ্রুপ দিয়ে করতে পারি। দেখেন এখানে কিন্তু 2 ধরনের ক্যাটাগরি করা যায়, একটা হচ্ছে কান্ট্রি টু কান্ট্রি আর একটা হচ্ছে অল সোর্সেস অ্যান্ড রিনিউয়েবল দিয়ে একটা করতে পারি আর অল সোর্সেস দিতে। তো কিভাবে? এভাবে একটা আমরা করে কান্ট্রিজের রিনিউয়েবল দিয়ে কান্ট্রি টু কান্ট্রি কম্পেয়ার করতে পারি। হ্যাঁ, এটা দিয়ে করতে পারি। আবার তাহলে এই দুটো গেল আমাদের রিনিউয়েবল এবং অল টাইপস। আরেকটা করতে পারি কান্ট্রি টু কান্ট্রি। দেখেন কান্ট্রি টু কান্ট্রি ইন্টারেস্টিং। কান্ট্রি টু কান্ট্রি করলে আমরা কিসের ভিতরে কম্পেয়ার করব? আমরা করব অল টাইপস এবং রিনিউয়েবলের ভিতরে কম্পেয়ার করব। তো এইভাবে কিন্তু আমরা করতে পারি। হ্যাঁ, এই দুটো ভাগে ভাগ করতে পারি। তার 2টা অপশন আমাদের আছে, একটা হচ্ছে 2টা কান্ট্রি 2টা প্যারাতে, যেখানে আমরা অল টাইপস এবং রিনিউয়েবলের ভিতরে কম্পেয়ার করব আলাদা করে। আবার রিনিউয়েবল এবং অল টাইপসের ভিতরে 2টা আলাদা আলাদা প্যারা করতে পারি, যেমন অল টাইপস এবং রিনিউয়েবল, যেখানে আমরা 2টা কান্ট্রি বর্ণনা করতে পারি। ফর এক্সাম্পল, আমাদের অল টাইপসের ক্ষেত্রে যদি বলি, জার্মানি কনভেনশনাল থার্মাল থেকে বেশি উৎপাদন করে, হোয়ারাস ফ্রান্স নিউক্লিয়ার এনার্জি থেকে বেশি ইলেকট্রিসিটি প্রডিউস করে। সো এইভাবে আমরা শুরু করতে পারি। সো চলুন দেখা যাক, আমরা একটা রিয়েল এক্সাম্পল দেখি। দ্য 4 পাই চার্ট স্পেসিফিকভাবে বলে দিচ্ছে 4টা পাই চার্টের কথা। কম্পেয়ার ইলেকট্রিসিটি জেনারেটেড বিটুইন জার্মানি অ্যান্ড ফ্রান্স ডিউরিং 2009 অ্যান্ড ইট ইজ মেজার্ড ইন বিলিয়ন কিলোওয়াট। এটা কোন কিলোওয়াটে বা কোন মেজারমেন্টে মেজার করা হয়েছে সেটাও কিন্তু বলে দিচ্ছে। ওকে, এখন দেখেন এখানে আসলে ওভারঅলটার ভিতরে ঢুকাই দিচ্ছে, আলাদা করে লিখবো। Overall, it can be seen that conventional thermal was a main source of electricity in Germany. Then, এটা দেখলে কিন্তু বোঝা যাচ্ছে মেইন সোর্স অফ ইলেকট্রিসিটি ইন জার্মানি, আমরা বলেই দিছি। হ্যাঁ, হোয়ারাস এটা কমপ্লেক্স সেন্টেন্স, হোয়ারাস নিউক্লিয়ার ওয়াজ দ্য মেইন সোর্স ইন ফ্রান্স। আমাদের যখন এটা অ্যানালাইসিস করতেছিলাম তখন কিন্তু আমরা এটা বুঝতে পারছিলাম। ঠিক আছে, আর একটু বলে রাখি যে আমরা সাবজেক্ট ভার্ব অবজেক্ট কিভাবে ডিটারমাইন করছি। আমরা ওই যে কম্পোনেন্টস কি ছিল, এই যে আইটেমসগুলো অল টাইপস, রিনিউয়েবল, কান্ট্রি, তারপরে হচ্ছে আমাদের আইটেমের নাম্বারটাও হচ্ছে আমাদের সাবজেক্ট হতে পারে, যেমনটা এখানে করেছে। হ্যাঁ, দ্যাট কনভেনশনাল থার্মালকে একটা নাউন তৈরি মানে সাবজেক্ট তৈরি করছে। ওয়াজ দ্য মেইন সোর্স অফ ইলেকট্রিসিটি ইন জার্মানিকে আমাদের করছে অবজেক্ট। আবার আমরা কিন্তু উল্টায় লিখি, সেটাও কিন্তু হবে। আচ্ছা, এখন আমরা ফার্স্ট প্যারাতে আসি, আমরা দেখব কিভাবে ক্যাটাগরাইজ করছে। The bulk of electricity in Germany, whose total output was 560 billion kilowatt, came from কোথা থেকে? Conventional thermal at 59.6%. ওকে, একটা সেন্টেন্সে লিখে দিছে কতটুকু কনভেনশনাল থার্মালে থেকে ইলেকট্রিসিটি জার্মানিতে প্রডিউস হয়। তারপর সেন্টেন্সে ইন ফ্রান্স দ্য টোটাল আউটপুট ওয়াজ লোয়ার, ওকে, অ্যাট 510 বিলিয়ন কিলোওয়াট। দেখেন এটার সাথে এটা কম্পেয়ার করছে, ঠিক আছে, টোটালটার সাথে কম্পেয়ার করছে। ওকে, তো এটা আমার চোখের আড়ালে পড়ে গেছিল। ওকে, অ্যাট 510 বিলিয়ন কিলোওয়াট অ্যান্ড ইন কন্ট্রাস্ট টু জার্মানি, দেখেন এই ইন কন্ট্রাস্ট টু কিন্তু সামনে দিতে পারতাম, আমরা দেই নাই। কনভেনশনাল থার্মাল অ্যাকাউন্টেড ফর জাস্ট 10.3%, দেখছেন কন্ট্রাস্ট করছে। ওকে, উইথ মোস্ট ইলেকট্রিসিটি কামিং ফ্রম নিউক্লিয়ার, লেখার সৌন্দর্য দেখেন কি দারুণ করে লিখছে। তারপর লিখছে ইন জার্মানি এ প্রপোর্শন অফ নিউক্লিয়ার পাওয়ার জেনারেটেড ইলেকট্রিসিটি ওয়াজ অনলি
1/5 অফ দ্য টোটাল। তার মানে নিউক্লিয়ারের কথা বলছে, তাহলে নিউক্লিয়ার কতটুকু, এখানে বলছে 1/5, মানে 5 ভাগের 1 ভাগ। কোথা থেকে? নিউক্লিয়ার থেকে। ওকে, প্রায় 100% বলবো না, তবে প্রায় নিউক্লিয়ার থেকে 1/5% আছে। তার মানে এখানে কি আলোচনা করলো ফার্স্ট প্যারাতে কিন্তু আলোচনা করছে অল টাইপস নিয়ে আলোচনা করছে। তার মানে এটা এইভাবে প্যারা করছে, হ্যাঁ, এটা এইভাবে প্যারা করছে যে অল টাইপস টু রিনিউয়েবলস, এটা এইভাবে প্যারা করছে। আমরা কান্ট্রি টু কান্ট্রি করতেও পারি। তারপর দেখেন মুভিং অন টু রিনিউয়েবলস, কি দারুণ করে লিখছে, মুভিং অন টু রিনিউয়েবলস। তারপর লিখছে মুভিং অন টু রিনিউয়েবল, দিস অ্যাকাউন্টেড ফর কোয়াইট সিমিলার প্রপোর্শন ফর বোথ কান্ট্রিজ। ওকে, তার মানে রিনিউয়েবলে কি বলছে অ্যাকাউন্টেড ফর কোয়াইট সিমিলার প্রপোর্শন, হ্যাঁ, কোয়াইট সিমিলার প্রপোর্শন। কি সিমিলার প্রপোর্শন বলছে? ফর বোথ কান্ট্রিজ এট অ্যাপ্রক্সিমেটলি 15% অফ দ্য টোটাল ইলেকট্রিসিটি জেনারেটেড। ওকে, তার মানে রিনিউয়েবল থেকে প্রায় সমান পরিমাণ তারা ইলেকট্রিসিটি প্রডিউস করে থাকে দুইটা কান্ট্রি, প্রায় কাছাকাছি 13.7% and 17.4%। পরে কি বলছে? ইন ডিটেল, ইন জার্মানি মোস্ট অফ দ্য renewables consisted of wind and biomass, wind এবং বায়োমাস থেকে জার্মানি থেকে আসে, ঠিক আছে, এটা wind এবং বায়োমাস থেকে আসে মোস্ট অফ দ্য, এই দুটাই প্রায় সমান। তাই মোস্ট অফ দ্য ইলেকট্রিসিটি যেটা রিনিউয়েবল থেকে আসে সেটা হলো এই দুইটা সেক্টর থেকে আসে। ওকে, তারপরে বলছে টোটালিং অ্যামাউন্ট 75%, টোটাল অ্যামাউন্ট করে বলে দিচ্ছে 75%, হুইচ ওয়াজ ফার হায়ার দেন দ্য হাইড্রোইলেকট্রিক যেটা ছিল 17.7% অ্যান্ড সোলার 7.1%। দেখেন এই দুটো থেকে ফার দূরে হচ্ছে এই দুটো টোটাল যদি করা হয়। দেন দ্য সিচুয়েশন ওয়াজ ভেরি ডিফারেন্ট ইন ফ্রান্স, সিচুয়েশনটা ডিফারেন্ট কোথায়? ফ্রান্সে, হোয়ার হাইড্রোইলেকট্রিক মেড আপ 80.5% of renewable electricity with biomass, wind and solar, making up the remaining 20%. মানে এখানে সব থেকে বেশি কোথা থেকে আসে? হাইড্রোইলেকট্রিক থেকে, আর বাদ বাকি যে 20% বা 19.5% আসে অন্যান্য থেকে, বায়োমাস, উইন্ড থেকে এবং সোলার থেকে। আমরা এটা থেকে কি শিখলাম? আমরা শিখলাম যে আমরা দুইটা ডিটেল প্যারাগ্রাফ ভাগ করছি ক্যাটাগরিজের ভিত্তিতে। এখানে দুইটাভাবে ক্যাটাগরি করা যেত, কান্ট্রি টু কান্ট্রি, আবার অল সোর্সেস টু রিনিউয়েবল সোর্সেস। তো এখানে যে লেখাটা আছে সেটা হচ্ছে অল সোর্সেস টু রিনিউয়েবল সোর্সের দুইটা প্যারাতে ভাগ করছে এবং করে দুইটা কান্ট্রির ভিতরে প্রত্যেকটা আইটেম নিয়ে আলোচনা করছে, যেটা আমরা শিখছি এতক্ষণ ধরে। এবার একটু সেন্টেন্স স্ট্রাকচার নিয়ে আমরা কথা বলতে পারি। হ্যাঁ, যে আমরা বলছি যে আমাদের যতগুলো কম্পোনেন্টস আছে সেই কম্পোনেন্টসের ভিতর থেকে কিন্তু সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট নেওয়া হবে। কখনো ভার্বটা হচ্ছে তৈরি করা হতে পারে বেজ অন দ্য কনটেক্সট। হ্যাঁ, তো আমরা যদি একটা সেন্টেন্স দেখি, দ্য বাল্ক অফ ইলেকট্রিসিটি ইন জার্মানি, দেখেন বাল্ক অফ ইলেকট্রিসিটি ইন জার্মানি, এটা পরিমাণের কথা বলছে। হ্যাঁ, ইন জার্মানি কতটা ইলেকট্রিসিটি তৈরি করে, হুজ টোটাল আউটপুট। ওকে, দেখছেন সৌন্দর্য, লেখা সৌন্দর্য, এটা আসলে ভ্যারি করে, বাট আমাদের খেয়াল রাখতে হবে যে সব সময় কম্পোনেন্ট থেকে সাবজেক্ট এবং অবজেক্ট চুজ করতে হবে। তাহলে যেটা হবে আমরা সহজে একটা সেন্টেন্স স্ট্রাকচার করতে পারবো। তো এখানে আমি আরো একটু আলোচনা করতে পারি, ধরেন অ্যাবাউট 75% নিউক্লিয়ার, অ্যাবাউট 75% electricity produced from nuclear in France. Okay, in France, ফ্রান্সে প্রায় 76% ইলেকট্রিসিটি নিউক্লিয়ার থেকে হয়েছে। এখানে আমরা কি করছি? আমরা কিন্তু সংখ্যাটা নিয়ে গেছি, অ্যাবাউট 76% ইলেকট্রিসিটি টপিক্স জেনারেটেড, টপিক্সটা আমরা সাবজেক্ট তৈরি করছি, প্রডিউসড ফ্রম নিউক্লিয়ার ইন ফ্রান্স। তারপরে যদি আমরা একটু উল্টায় বলি, ফ্রান্স প্রডিউস ইলেকট্রিসিটি, মোস্ট অফ হিস ইলেকট্রিসিটি, about 67%
0% ফ্রম নিউক্লিয়ার এনার্জি। দেখেন নিউক্লিয়ার কিন্তু এবার আমরা অবজেক্ট তৈরি করে দিয়েছি। তো এভাবে কিন্তু আমরা ছোট ছোট করে সাবজেক্ট ভার্ব অবজেক্ট দিয়ে শুরু করতে পারি এবং হুইজ, হোয়াট, বাট, দ্যাট, হাউএভার দিয়ে আমরা সেন্টেন্সকে যোগ করে কমপ্লেক্স তৈরি করতে পারি। তো এটার উপর একটু আমরা অ্যানালাইসিস করেন, দেখবেন সহজে আপনার একটা ভালো রাইটিং টেস্ট অন লিখতে পারবেন। সো এটা ছিল আমাদের মূলত পাইচার্টের বিষয়। তো আমি যেভাবে ঠিক অ্যানালাইসিস করছি এভাবে এক একটা আইটেমের জন্য 5টা করে, অ্যাটলিস্ট 5টা করে আপনারা অ্যানালাইসিস করেন, দেখবেন আমার স্ট্র্যাটেজিসগুলোর সাথে এগুলো অ্যালাইন করে। কখনো কখনো হয়তো লেখা 100% মিলবে না, কারণ এক একজনের লেখার স্টাইল এক এক রকম। কিন্তু ইনফরমেশন যদি আপনি 100% না হলেও আপনি যদি 80% 90% কনভে করতে পারেন, তাহলে আপনাদের কিন্তু টাস্ক অ্যাচিভমেন্ট যেটা আছে সেটা ভালোভাবে হয়ে যাবে। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও।